আজ তোমাদের শোনাচ্ছি অরুণ দত্তের জারোয়া জঙ্গলে মাছি দাদু। মাছি দাদুর আসল নাম লোকে প্রায় ভুলেই গিয়েছে। মাছির আকারের ছোট্ট গোফের জন্যে তার নাম হয়েছিল মাছি গোফ দাদু। পরে সংক্ষেপে সেই নামই হয়ে দাঁড়ালো মাছি দাদু। মাছি দাদু দ্বিতীয় মহাযুদ্ধের সময় ব্রিটিশ ফৌজের সঙ্গে যুদ্ধ করতে দক্ষিণ পূর্ব এশিয়ায় গিয়েছিলেন। যুদ্ধ শেষে স্বদেশে ফিরে এলেন। দুর্মুখেরা বলে রণাঙ্গনে জাপানি বোমার শব্দ শুনে তিনি নাকি ভয়ে অজ্ঞান হয়ে যান। পরে রণাঙ্গন থেকে মিত্রশক্তি তাকে উদ্ধার করে। এহেন মাছি দাদু অবসরকালে হৃদয়পুরে তাঁর বিধবা পিসির কাছে এসে থাকেন। সেখানকার চণ্ডীমণ্ডপে বসে হুঁকো টানেন আর ফেলে আসা জীবনের রুদ্ধশ্বাস অবিশ্বাস্য গল্পকথাগুলো শোনান। মাছি দাদু আজ আর বেঁচে নেই। তার জমাটি অভিজ্ঞতার কাহিনীগুলো স্মৃতিকথা হয়ে কিন্তু আজও অম্লান হয়ে রয়েছে। ঝিরঝির করে সারাদিন ধরে বৃষ্টি পড়ে চলেছে। সন্ধ্যের অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। অফিস ফেরত ডেলি প্যাসেঞ্জাররা এক এক করে চণ্ডীমণ্ডপের দাওয়ায় এসে জড়ো হচ্ছে। মাছি দাদু একটানা হুঁকো খেয়েই চলেছেন, ভ্রুক 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 ভ্রুক। তিমিরবরণ ঘোষ মাথার উপর থেকে ছাতা খুলে একপাশে নামিয়ে রেখে বললেন, কি ছ্যাঁচড়া বৃষ্টি রে বাবা! আষাঢ় মাস শুরু হবার সঙ্গে সঙ্গে এরকম ছিচকাদুনে বৃষ্টি কার ভালো লাগে? অরুণ ব্যানার্জি পাল্টা ফোড়ন কাটেন, মাথার উপর ছাতা ছিল বলেই তো বেঁচে গিয়েছেন, নইলে ভিজে তো চুপসে যেতেন। অরুণের কথা শুনে মাছি দাদু গলা দিয়ে ঘর 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 শব্দ তোলেন। গল্পের গন্ধ পেয়ে সবাই নড়ে চড়ে বসল। সঙ্গে সঙ্গে 18 বছরের কলেজের ছাত্র বাপ্পা বক্সি টিপ্পনি কাটে, মাছি দাদু, এরকম বৃষ্টি আর এরকম ছাতা দেখে আপনার কোনো কথা মনে পড়ছে? ভ্রক 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 করে হুঁকোটেতে টান দিয়ে মাছি দাদু হুঁকোটা একপাশে নামিয়ে রাখেন। তারপর গম্ভীর গলায় বললেন, হ্যাঁ, সেবার জারোয়া জঙ্গলে বৃষ্টির খপ্পরে পড়েছিলাম বটে। বৃষ্টির ফোঁটা নয়, সে যেন অসংখ্য বর্ষা। জারোয়া জঙ্গলের সুউচ্চ আদিম গাছগুলোর মাথার ওপর থেকে যেন সবেগে ছুটে আসছে। বাপ্পা বক্সি সবিস্ময়ে প্রশ্ন করে, জারোয়া জঙ্গল তো আন্দামানে, সভ্য মানুষেরা সেখানে গেলে তো আর জীবিত ফিরতে পারে না, এমনটাই শুনেছি। সে জঙ্গলে আপনি গেলেন কিভাবে, আর সেখানে ছাতা পেলেনই বা কী করে? তিমিরবরণ বাপ্পাকে কোনো এর এক গুঁতো মেরে চুপ করতে বলেন। তারপর চেঁচিয়ে বলে ওঠেন, মাছি দাদু, বলুন বলুন, আপনার এই রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা আমাদের আগে কখনো বলেননি। মাছি দাদু বলতে শুরু করেন, তখন জাপানি ফৌজেরা আন্দামানের দ্বীপগুলোয় সবেই ঢুকতে শুরু করেছে। আমার ওপর মিত্রশক্তি ভার দিয়েছিল। নিঃশব্দে গিয়ে জাপানি ফৌজের অবস্থান আর সৈন্য সামন্তর বহর দেখে তাদের খবর দিতে আমি আর দেশাই একটা দাঁত টানা নৌকো নিয়ে পোর্ট ব্লেয়ার থেকে দক্ষিণ পূর্বের দ্বীপগুলোর দিকে রওনা দিলাম। হঠাৎ তুফান আসায় সমুদ্রের স্রোত নৌকোর গতিপথ দিল ঘুরিয়ে। কোনো মতে হাল ধরে আমি নৌকোর ভারসাম্য রক্ষা করলাম, যাতে উল্টে গিয়ে ডুবে না যায়। হঠাৎ নৌকাটা
একটা খাড়ির মধ্যে ঢুকে গেল। সঙ্গে সঙ্গে জলের স্রোতও গেল কমে। এ অবস্থার সুযোগ নিয়ে আমি চট করে আমাদের নৌকোটা এক সুবিধাজনক জায়গায় নোঙর করে ফেললাম। নৌকোকে ভালো করে বেঁধে দুজনে তীরে নামলাম। সঙ্গে সঙ্গে এক কুমির আমাদের পায়ের শব্দ পেয়ে ঝাপাং করে তীর থেকে জলে লাফিয়ে পড়ল। চারদিকে দুর্ভেদ্য জঙ্গল। আমার গলায় একটা ব্যাগ, ব্যাগের ভেতর হরেক রকমের জিনিস। সেখানে ডিডিটি স্প্রে করার যন্ত্রও ছিল। আর দেশাইয়ের ব্যাগে টিফিন বাক্স আর জলের বোতল। বাপ্পা জিজ্ঞেস করে ওঠে, ব্যাগের ভেতরে কেউ আবার ডিডিটি স্প্রে করার যন্ত্র নিয়ে যায়? উত্তরে মাছি দাদু হেসে বললেন, আজকের ছেলে ছোকরারা এসব কথা বুঝবে না। জল জঙ্গলে আমাদের তাঁবু খাটিয়ে থাকতে হতো। সেখানে মশার উৎপাতের অন্ত ছিল না। তখন ডিডিটি সবে সাফল্যের সঙ্গে আবিষ্কার হয়েছে। সবাই সমস্বরে চেঁচিয়ে ওঠে, বাপ্পা একদম চুপ, বাপ্পা একদম চুপ, বাপ্পা একদম চুপ, কোনো কথা বলবি না। মাছি দাদু বলে চলেন। অপরাহ্নের আলো তখন জঙ্গলের ভেতর আর পৌঁছাচ্ছে না। একটু ফাঁকা জায়গা আসতে খট করে একটা কিছু এসে দেশাইয়ের টিফিন বাক্সে আঘাত করেই পড়ে গেল। দেখলাম সেটা একটা তীর। আমার আর ব্যাপারটা বুঝতে বাকি থাকলো না। এক হ্যাঁচকা টানে দেশাইকে মাটিতে ফেলে বললাম, শুয়ে পড়ো। সঙ্গে সঙ্গে দুজনের মাথার উপর দিয়ে এক ঝাঁক তীর উড়ে গিয়ে পেছনের গাছগুলোয় বিঁধে গেল। পরক্ষণেই তীরধনুক হাতে এক গাদা লোক আমাদের ঘিরে দাঁড়ালো আর দুর্বোধ্য ভাষায় কী সব বলে চেঁচিয়ে উঠল। লোকগুলো খড়বকায়, 5 ফুট 2-3 ইঞ্চির বেশি কেউ লম্বা নয়। আর সারা শরীরে হাতে গায়ে উল্কা আঁকা কৃষ্ণকায় বর্ণ। তারা আমাদের বাঁধতে যাচ্ছিল। তার আগেই আমি দুহাত তুলে জানালাম, আমরা তোমাদের কাছে আত্মসমর্পণ করছি। অরুণ ব্যানার্জি আলটপকা প্রশ্ন করে, দড়িগুলো কিসের তৈরি ছিল মাছি দাদু? চটপট মাছি দাদি উত্তর দেন, সেগুলো আসলে দড়ি নয়, শক্তপোক্ত এক ধরনের বনলতা। মাছি দাদু আর না থেমে বলে চলেন, হঠাৎ বৃষ্টি এলো আন্দামানের সেই আদিম অরণ্যের ভেতর। সে কি খরস্রোতা বর্ষণ! আমরা দুজনে বুঝতে পেরেছিলাম লোকগুলো জারোয়া। আমরা না জেনে জারোয়া জঙ্গলে ঢুকে পড়েছি। আমাদের ওপর কড়া নিষেধ ছিল, জারোয়া অঞ্চলে যেন কখনো পদার্পণ না করি, আর জারোয়াদের সঙ্গে কোনো রকম সংঘাতেও যেন না যাই। মাছি দাদু বলতে থাকেন, অভিজ্ঞ জারোয়ারা ক্ষিপ্রতার সঙ্গে আমাদের এক দীর্ঘ গাছের নিচে বসিয়ে দেয়। তারপর চটপট গাছের চওড়া চেতালো পাতাগুলো জুড়ে ছাতার মতো করে আমাদের মাথায় বসিয়ে দেয়। দেশাই নিচু স্বরে বলে ওঠে, আমরা জারোয়াদের খপ্পরে পড়েছি, এখন কি করব? আমি বলিষ্ঠ কণ্ঠে বললাম,
ওরা যা করতে চায় ওদের করতে দাও, ওদের ঘাটিও না। ওদের কাছে বিষাক্ত তীর আর ক্ষুরোধার বর্ষা আছে, একেবারে এফোর ওফোর করে দেবে। তার দিক নজর রেখে উপস্থিত বুদ্ধি খাটিয়ে কাজ করে চলো। বৃষ্টি যেমন হঠাৎ এসেছিল সেরকম হঠাৎ থেমে গেল। আমরা একদম ভিজলাম না। ওরকম অদ্ভুত ধরনের ছাতার মতো পাতা আমি জীবনে দেখিনি। দারোয়ারা আমাদের জঙ্গলের ভেতর দিয়ে নিয়ে চলল। একসময় একটা ফাঁকা জায়গায় এসে পড়লাম। চারপাশে গাছের সীমানা, মাঝখানে অশ্বক্ষুরাকৃতি খোলা জায়গা। আকাশে চাঁদের আলো থাকায় দেখতে কোনো অসুবিধা হচ্ছিল না। উন্মুক্ত জায়গার এক ধারে একটা কাঠের বেদি ছিল। দারোয়া সৈন্যরা আমাদের দাঁড় করিয়ে রাখল। দুজন দারোয়া কাউকে খবর দিতে ছুটল। কিছুক্ষণের মধ্যে দারোয়া নরনারীর দল সেখানে ভিড় জমালো। কৌতূহলী হয়ে আমাদের নিয়ে তারা আলোচনা শুরু করলো। বুঝলাম আমরা দারোয়া বসতিতে এসে পড়েছি। অল্পক্ষণের মধ্যেই মাথার মুকুটে রঙিন পালক গোজা দীর্ঘকায় এক দারোয়া পুরুষ এসে সেই বদিতে বসলেন। তার চারপাশ ঘিরে কয়েকজন সশস্ত্র দারোয়া সৈন্য। বুঝতে আর বাকি রইল না, ইনি দারোয়াদের দলপতি বা রাজা। দারোয়া রাজকে দেখে আমি আভূমি নত হয়ে 3 বার সেলাম ঠুকলাম। রাজা খুশি হয়ে একটা রঙিন পালক আমার দিকে ছুঁড়ে কিছু বললেন। মাছি দাদু একটু থেমে আবার বলতে শুরু করলেন। আমাদের সামনে শুকনো কাঠ, খড় আর লতাপাতা এনে আগুন জ্বালানো হলো। দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো। আর একজন দারোয়া নারী বিচিত্র সুরে গান গেয়ে আগুনের সামনে নাচতে শুরু করলো। আমাদের মনে হলো তারা বুঝি বা বিলাপ করছে। আমাদের হাত পা কিন্তু তারা বেঁধে রাখেনি। দেশাই ভীত সন্ত্রস্ত গলায় বলল, এরা আমাদের জীবন্ত পুড়িয়ে রোস্ট করে খাওয়ার পরিকল্পনা করছে। আমাদের বাঁচবার কি আর কোনো উপায় নেই? শান্ত সংযত কণ্ঠে উত্তর দিলাম, বিপদে পড়ে বুদ্ধিভ্রষ্ট হয়েও না দেশাই। এক মনে ভগবানের কাছে প্রার্থনা করো, দেখবে সব ঠিক হয়ে গেছে। বাপ্পা বক্সি আবার বলে উঠল, বইয়ে পড়েছি জারোয়ারা আগুনের ব্যবহার জানে না। অরুণ ব্যানার্জি বাপ্পাকে চিমটি কেটে বলল, চুপ চুপ চুপ, গল্প ক্লাইম্যাক্সে উঠেছে, বাধা দিলে কিন্তু গল্প ভেস্তে যাবে, আসরও ভেঙে যাবে। ঝিরঝির করে বৃষ্টি একটানা পড়েই চলেছে, থামবার কোনো লক্ষণ নেই। চণ্ডীমণ্ডপের পাশেই গজিয়ে ওঠা এক লতানো মালতী লতার সুগন্ধে তখন চারদিক আমোদিত। চারদিকে ঘন অন্ধকার, রাস্তায় লোকজন নেই, দূরে ট্রেন যাতায়াতের আর হুইসিলের শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যায় না, এমনকি ঝিঝি পোকার সানাইও নয়। মাছি দাদু দম নেবার জন্যে একটু থেমেছিলেন। ডান হাত দিয়ে হুকোটা মুখের কাছে তুলে ভ্রক 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 শব্দ করে টানলেন। তিমির বরণ জিজ্ঞেস করল, মাছি দাদু তারপর কি হলো? আপনারা কিভাবে প্রাণে বেঁচে ফিরে এলেন? মাছি দাদু বলতে শুরু করেন,
তারপর এক অদ্ভুত অসম্ভব ব্যাপার ঘটল, যা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। সবাই মিলে একসঙ্গে বলে উঠল, কি হলো, কি হলো, কি হলো দাদু, কি হলো? হঠাৎ কি অঘটন ঘটলো মাছি দাদু? হঠাৎ কি অঘটন ঘটলো মাছি দাদু? কি হলো? একটা রুদ্ধশ্বাস নাটক ক্লাইম্যাক্সে পৌঁছে যেন বানচাল না হয়ে যায়। অরুণ ব্যানার্জি বাপ্পাকে চেপে ধরে রইল, আলটপকা টিপ্পনি কেটে যেন এই জমাটি আসর ভেঙে না দেয়। মাছি দাদু আবার হুকোটা একপাশে রেখে বলতে শুরু করলেন, আগুন তো তখন দাউ দাউ করে জ্বলছে। দারোয়া দাদার বেদিটা আগুনের থেকে বেশ দূরে ছিল, যাতে আগুনের আঁচ রাজার গায়ে না লাগে। আমরা দুজন রাজার খুব কাছেই ছিলাম। হঠাৎ দারোয়া রাজা যন্ত্রণায় ছটফট করতে শুরু করলেন। রাজার কাতরানি শুনে আমার আর বুঝতে বাকি রইল না। আগুন থেকে দূরে বসা রাজার দেহে ডাঁশ মশারা হুল ফুটিয়ে দিয়েছে। দারোয়া সৈন্যদের তীর বা বর্ষা এ সময় কোনো কাজে আসবে না। চটজলদি আমার মাথায় বুদ্ধি এসে গেল। ব্যাগ থেকে ডিডিটি ভর্তি স্প্রে করার যন্ত্রটা হাতে তুলে আমি দারোয়া রাজার কাছে ছুটে গেলাম। সঙ্গে সঙ্গে রাজার দেহে স্প্রে করা শুরু করে দিলাম। ডিডিটি পড়তেই মশাগুলো ঝপাঝপ ঝপাঝপ করে মরে পড়ে গেল। বর্ষাধারী সৈন্যরা আমাদের দিকে ছুটে এলো। রাজা কিন্তু তার সৈন্যদের বাধা দিলেন আর দাঁড়িয়ে উঠে দুহাত তুলে আমাদের ম্যাজিকের প্রশংসা করলেন। কিভাবে রাজা পরিত্রাণ পেলেন সকলকে তিনি চেঁচিয়ে চেঁচিয়ে শোনালেন। রাজার আদেশে আমাদের মুক্তি হয়ে গেল। আমাদের সসম্মানে ফুল লতাপাতার মুকুট পরিয়ে দিয়ে দারোয়া সৈন্যরা আমাদের নৌকোয় তুলে দিল। মাছি দাদু থামলেন। ছিটকাদুনে বৃষ্টিটাও তখন থেমে গিয়েছে, কিন্তু কারুর মুখে কোনো কথা নেই। উঠে পড়ে বাড়ি ফেরার কথা সবাই যেন বেমালুম ভুলে গিয়েছে।